আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাথ হয়ে বিষয়। নতুন উদ্বেগ ছড়াচ্ছে ডলারের দাম। মধ্যপ্রাচ্য সংকটের পর টাকার বিপরীতে ফের বাড়ছে ডলারের দাম। আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলার ক্রয় হচ্ছে 121 টাকা 95 পয়সা এবং বিক্রি হচ্ছে 122 টাকা 95 পয়সায়। মাত্র দুদিন আগেও প্রতি ডলারের ক্রয় মূল্য ছিল 121 টাকা 70 পয়সা আর বিক্রয় মূল্য ছিল 122 টাকা 70 পয়সা। এই হিসেবে আন্তঃব্যাংকে প্রতি ডলারের দাম বেড়েছে অন্তত 25 পয়সা। এদিকে মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসী আয় কেনায় ডলারের দামও বেড়ে গেছে। 122 টাকা 90 পয়সায় পর্যন্ত দামে প্রবাসী আয় কিনছে ব্যাংকগুলো। এর ফলে আমদানিতে ডলারের দাম 123 টাকা পর্যন্ত উঠে গেছে। এক সপ্তাহ আগেও আমদানিতে 122 টাকা 50 পয়সা পর্যন্ত দাম ছিল ব্যাংকগুলোর। জানা যায়, যুদ্ধের কারণে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় বিদেশি রেমিটেন্স হাউসগুলো ডলারের দাম বেশি প্রস্তাব করছে। এতে বিনিময় হার ও আমদানিতে বাড়ছে মার্কিন ডলারের দাম। দেশের অর্থনীতির জটিল পরিস্থিতিতে 2 বছর 6 দিন পর আবারও বসছে সংসদ অধিবেশন। হাসিনা সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল গণরায়ে রাষ্ট্র ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সংসদের যাত্রা শুরু হচ্ছে কাল। হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলে সীমাহীন লুটপাট ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে প্রবল চাপে থাকা দেশের অর্থনীতিকে টেনে তোলাই হবে নতুন সংসদের প্রধান চ্যালেঞ্জ। দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ ও অর্থনীতিবিদদের দৃষ্টি থাকবে জাতীয় সংসদের দিকে। বিস্তারিত রিপোর্টে। ভোক্তাদের নাভিশ্বাস তোলা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এখন সাধারণ মানুষের প্রধান দাবি। টানা 4 মাস ধরে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। অর্থনীতিবিদদের মতে নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করা। আগামী সংসদে যে বিষয়গুলি ইমিডিয়েটলি আলোচনা হতে হবে সেগুলো হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, যেটা কিনা বেশ কয়েক বছর থেকে 3 বছরের অধিক সময় থেকে চলছে এবং যেটা সাধারণ মানুষের জীবনযাত্রাটাকে একেবারে বিপর্যস্ত করেছে। অন্যদিকে লুটপাটের নাকাল ব্যাংকিং খাতের সংস্কার ঘিরে আছে আশা, উদ্বেগ দুটোই। খেলাপি ঋণ পরিস্থিতি ও তারল্য সংকট সমাধান না করলে বেসরকারি বিনিয়োগ স্থবিরতা আরও গভীরের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ব্যাংকিং চ্যালেঞ্জগুলো আছে, এগুলো প্রত্যেকটা সেক্টর ধরে এবং যেই সেক্টরে যারা লিড দেয় ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে বসে যদি সরকার পলিসিগুলোকে নেয়। বর্তমানে অর্থনীতির নানা বাকবদলে সবচেয়ে ভালো প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্সেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেশ ভালো অবস্থানে। এই আয়ের বড় একটি অংশই আসছে মধ্যপ্রাচ্য থেকে। তবে সেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য যে শুধুই রেমিটেন্স মন্দার ইঙ্গিত দিচ্ছে এমন নয়, যুক্ত হয়েছে জ্বালানি নিরাপত্তা দুর্বল হয়ে পড়ার শঙ্কা। তাই দেশের উৎপাদন ব্যবস্থা সচল রাখায় নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই জ্বালানি তেলের দাম অনেক বেড়ে গিয়েছে। তো বেশি দামে কিনতে গেলেই তখন সেটা আবার আমার যে চলমান যে মূল্যস্ফীতি সেটার উপরে কিন্তু একটা আঘাত পড়বে, যার মানে হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রাটা আরো বেশি একটা চাপের মধ্যে পড়বে। আমি কিন্তু ডিজেলের অভাবে ট্যাঙ্কার ঠিকমতো চালাতে পারছি না, আমার ফ্যাক্টরি ফকলিফট চালাতে পারছি না, আমি আমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে পারছি না। এক্ষেত্রে যেমন ডিজেল সংকট কাটানো উচিত, এর পাশাপাশি আরো অনেক সরকারের বড় বড় চ্যালেঞ্জ আছে। ব্যবসায়ী মহলের দৃষ্টি এখন নতুন সরকারের নীতিমালার ধারাবাহিকতার দিকে। ব্যবসায়ীরা চান এমন সব আইন আর সুবিধা যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। আবার 2026 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। যদিও এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পিছিয়ে দেবার চেষ্টায় রয়েছে সরকার। কাজ সৃষ্টি হচ্ছে না, তরুণ বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ইমিডিয়েট প্রায়োরিটির মধ্যে থাকবে। দেশের অর্থনীতিবিদ আর ব্যবসায়ীদের দৃষ্টি থাকবে এই সংসদের দিকে। আগামী 5 বছরের অর্থনৈতিক পথ চলার স্পষ্ট দিক নির্দেশনা ও সংকট নিরসনে উপায় বের হয়ে আসবে এই সংসদ থেকে, এমন প্রত্যাশায় সংসদের দিকে তাকিয়ে গোটা দেশও। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। যদি কখনো কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হয়, এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে সরাসরি গভর্নরের সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স ARTF এর সাথে বৈঠকের পর লিখিত বক্তব্যে গভর্নর অফিস থেকে এসব তথ্য জানানো হয়। সভায় BFIU এর প্রধান, উপপ্রধান, BFIU এর পরিচালক এবং ঋণের টাকা বিদেশে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর MD ও ফোকাল পয়েন্ট
উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ করার জন্য 10টি ব্যাংক, ইতিমধ্যে 9টি আন্তর্জাতিক অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠানের সাথে 36টি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট NDA স্বাক্ষর করা হয়েছে। এ পর্যন্ত ঋণের টাকা বিদেশে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর 60% NDA স্বাক্ষর সম্পন্ন করেছে। তবে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো এখনও NDA স্বাক্ষর প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে। লিখিত বক্তব্যে গভর্নর জানিয়েছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা। দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে বাড়ল সর্বোচ্চ 2216 টাকা। গত সোমবার দাম কমার পর মঙ্গলবার ও বুধবার টানা দুদিন দাম বাড়ানো হয়। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে 2,70,430 টাকা। গতকাল মূল্যবৃদ্ধির পর ভালো মানের সোনার দাম ছিল ভরিপ্রতি 2,68,214 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী ভরিপ্রতি 21 ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে 2,58,124 টাকা। 18 ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে 2,21,266 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি 1,80,617 টাকা। এদিকে আজ ভালো মানের রূপার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি 6,707 টাকা। গতকাল ভালো মানের রূপার দাম ছিল 6,532 টাকা। বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম, নেমে এসেছে $90 নিচে। মে 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $87.60, যা আগের দিনের চেয়ে ব্যারেল প্রতি $0.20 কম। এদিকে 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা 10টি জাহাজ থেকে তেল খালাস চলছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি জাহাজ। এদিকে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আমদানি করা হচ্ছে 5,000 মেট্রিক টন ডিজেল। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে আমদানি রপ্তানি বাণিজ্যে চাপ বাড়বে বলে জানিয়েছেন শিপিং ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ও ভিডিওতে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। বিপিসির তথ্য অনুযায়ী দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় 70 লাখ টন। এর মধ্যে পরিশোধিত অবস্থায় আমদানি করা হয় 55 লাখ টন। অপরিশোধিত তেল বা ক্রুড আমদানি করা হয় 15 লাখ টন। চট্টগ্রামের পতেঙ্গায় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে এসব ক্রুড পরিশোধন করে বিপণন করা হয় সরকারি সংস্থার মাধ্যমে। বন্দর সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী 4.25 লাখ তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে 10টি জাহাজ। এর মধ্যে কাতার থেকে 1,26,000 টন LNG নিয়ে 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙর করেছে। ওমান থেকে 22,172 টন LPG নিয়ে বন্দরের বার্থিং নিয়েছে একটি জাহাজ। যুদ্ধ শুরুর আগেই 19,316 টন LPG নিয়ে বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। সব মিলিয়ে দুটি জাহাজে LPG রয়েছে 41,488 টন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ থেকে দ্রুত জ্বালানি তেল খালাস চলছে। এছাড়া পাইপলাইনে থাকা অন্যান্য জাহাজ চট্টগ্রাম বন্দরের সীমানায় পৌঁছানোর পর দ্রুত খালাসের উদ্যোগ নেওয়া হবে। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে, তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্প খাত ও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা জানান, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যে জাহাজ চলাচল খরচ বাড়বে। এতে আর্থিক ক্ষতিতে পড়বেন বাংলাদেশের ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী ব্যবহার যদি না করা হয় তাহলে তো আপনারা জানেন যে এটার জন্য অন্য যে বিকল্প চ্যানেল ব্যবহার করতে হয়, এটার দূরত্ব অনেক বেড়ে যায়। তখন জ্বালানির একটা বড় অংশই আমাদের এই হরমুজ প্রণালী নির্ভর প্লাস রেড সি নির্ভর আমাদের বাংলাদেশের আমদানি হয়। তো অতএব আমরা এটা নিয়ে শঙ্কিত যে এই যুদ্ধটা যদি কোনো কারণে দীর্ঘ হয় তাহলে আমাদের অর্থনীতিতে এটার একটা বিশাল বিরূপ প্রভাব পড়বে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের বিক্রি হচ্ছে $5,197, যা আগের দিনের চেয়ে $5.70 বেশি। তবে কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $87.36, যা আগের কর্মদিবসের তুলনায় $0.96 কম। আন্তর্জাতিক বাজারে গম ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 593.57 সেন্ট, যা গত দিনের চাইতে 2.75 সেন্ট বেশি।
বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.08 সেন্ট, যা আগের দিনের চেয়ে 1.46 সেন্ট বেশি। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।